বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল ক্লাসের পঞ্চম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা ইতিমধ্যেই জানো, যেহেতু গত ক্লাসে আমরা এই 5 চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। তো 5 চ্যাপ্টারের টপিক কি এটা তোমরা জানো, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী। তো এখানের বৈদ্যুতিক বর্তনীর সংজ্ঞা বা বৈদ্যুতিক বর্তনীর শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছিলাম গত ক্লাসে, এবং তার সাথে আমি একটা ম্যাথ তোমাদেরকে সলিউশন করে দিয়েছিলাম। তো এখানে একটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, অর্থাৎ প্যারালাল সার্কিটের যে সমতুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ প্যারালাল সার্কিট, এই প্রমাণটা মাঝে মধ্যে আসে। তো আজকে আমি এই প্রমাণটা দেখাবো, সাথে একটা ম্যাথ তোমাদেরকে করে দেবো। এই সাইডে আমি ম্যাথটা তুলে রাখছি, পরে এটা বড় করে বোর্ডে তুলে আমি তোমাদেরকে সলিউশন করে দেবো। আগে এইটাকে আমরা প্রমাণটা শেষ করি। তো এখানের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, গত ক্লাসে আমি বলেছিলাম। তো সেই জন্য ওই দিন একটা অঙ্ক করে খুব দ্রুত অঙ্কটা করাইছিলাম, হয়তোবা অনেকে ধরতে পারেনি। আজকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। এই অঙ্কটা যদি করে দেই তাহলে আশা করি আগের ক্লাসটা এবং আজকের ক্লাসটা, দুইটা ক্লাস মিলে যদি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা এখানে অঙ্কগুলো করতে পারবা। এখান থেকে ধরে নাও একটা অঙ্ক এই মিডটার্ম পরীক্ষায় অবশ্যই থাকবে, ধরে নাও, আর ফাইনালেও একটা থাকার সম্ভাবনা খুবই বেশি। তো দেখো, আমরা প্যারালাল সার্কিটের যে বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, অর্থাৎ কারেন্টের যে বৈশিষ্ট্য সেটা পড়েছিলাম যে প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায়। অর্থাৎ মোট যদি কারেন্ট, এই সার্কিটের মোট কারেন্টটা যদি আমি এখানে নির্দেশ করি আই দিয়ে, তাহলে আই সমান হবে কি I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ এই তিনটা শাখায় দেখো R1 R2 R3 রেজিস্ট্যান্স বিশিষ্ট তিনটা শাখা দিয়ে আমি এখানে একটা সার্কিট অঙ্কন করছি। যে সার্কিটের R1 শাখায় I1 কারেন্ট, R2 শাখায় I2 কারেন্ট, R3 শাখায় I3 কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য অনুযায়ী মোট কারেন্ট সমান হবে যতগুলো শাখা থাকবে ততগুলো শাখার কারেন্টের যোগফল। তো সেই ইকুয়েশনটা থেকেই আমরা মূলত এই প্রমাণটা করব। আমরা মূলত প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্যটা এরকম করেছিলাম যে 1/R বা 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যে আমরা রেজিস্ট্যান্সের যোগটা কিভাবে হবে সেটা এভাবে বলেছিলাম যে সবগুলো রেজিস্ট্যান্সের উল্টা মানের যোগফল বা ইনভার্স আকারে যোগ করলে, সেটাকে আবার যদি হোল ইনভার্স করি বা মোট রেজিস্ট্যান্সের কে উল্টো মান করি, তাইলে আমরা প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স পাবো। তো এখন দেখো আমরা কিভাবে এই প্রমাণটা পাবো, তার জন্য আমরা ওহমের সূত্রের সাহায্যটা নেব। দেখো, ওহমস ল থেকে আমরা জেনেছিলাম যে I ইকুয়াল টু V বাই R। তাহলে I ইকুয়াল টু যদি V বাই R হয়, তাহলে এই সার্কিটের এইখানের যে ভোল্টেজ, অর্থাৎ R1 এর যে ভোল্টেজ, সেটা যদি আমি V1 ধরি, এটার ভোল্টেজ যদি V2 ধরি, আর এটার ভোল্টেজ যদি V3 ধরি, খেয়াল করো, তাহলে আমি এইখানের কারেন্ট, মোট কারেন্ট I ইকুয়াল টু V বাই R। এই শাখার কারেন্ট যেটা I1, সেটাকে আমি কি লিখতে পারবো, V1 বাই R1, অর্থাৎ এখানের ভোল্টেজ বা এখানের রেজিস্ট্যান্স। একইভাবে I2 আমি কি লিখতে পারবো, V2 বাই R2। একইভাবে I3 ইকুয়াল V3 বাই R3। তাহলে এই মানগুলোকে আমি এই সমীকরণটা বসাই দেবো। খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট। এখন দেখো I সমান তাহলে আমি বসাবো V বাই R। একইভাবে I1 সমান V1 বাই R1 প্লাস I2 সমান কি V2 বাই R2 প্লাস I3 সমান V3 বাই R3। এখন খেয়াল করো, ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকবে, অর্থাৎ প্রত্যেকটা শাখার ভোল্টেজ মোট যে সরবরাহ ভোল্টেজ তার সমান হবে। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি, V ইকুয়াল টু V1 ইকুয়াল V2 ইকুয়াল V3। যদিও এই বৈশিষ্ট্যটাও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য আমি পড়াইছিলাম,
যদি দেখো V1 ইকুয়াল টু যদি V2 V হয়, আবার V2 ইকুয়াল যদি V হয়, V3 ইকুয়াল যদি V হয়, তাহলে আমি সব জায়গায় V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3 করে দিতে পারতেছি, যেহেতু সবগুলো সমান। এখন দেখো তাইলে আমরা এই V বাই R আর এখান থেকে যদি আমরা V কমন নিয়ে নিই, তাহলে কি থাকতেছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো অলরেডি। এখন এই পাশের গুলো আমি একটু মুছে দিলাম, যেহেতু বোর্ডে জায়গা কম। এখন দেখো এখান থেকে এপাশেও ভি আছে, এপাশেও ভি আছে, তাহলে যদি বজ্রগুণন করি তাহলে একটা কি বলে একটার সাথে আর একটা বাদ দিয়ে দেওয়া যাবে, অথবা উভয় পাশে যেহেতু এটা তো উপরেই আছে, উভয় পাশে হরে বা লবে একই জিনিস থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। এটা তোমরা যারা মোটামুটি সলিউশন করছো সমীকরণ তারা জানো। তাহলে আমি ভি যদি উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেই, অথবা উভয় পক্ষে সমীকরণ উভয় পক্ষে ভি দিয়ে ভাগ করলাম, যেভাবে তুমি বুঝতে পারো, উভয় পক্ষে ভি দিয়ে ভাগ করলে ভি কাটা পরে যাবে। তাহলে থাকবে কি 1 বাই R ইকুয়াল 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের মূলত বৈশিষ্ট্যের ভিতরে যেটা আমরা বলছিলাম বা যেটা দেখাইছিলাম সেটাই কিন্তু চলে আসছে। এখন দেখো এভাবে দেখতে তো একটু ভালো দেখায় না, এজন্য এটাকে বইয়ে একটু এরকম করতে পারে যে এই তিনটাকে লসাগু করলো, তাহলে লসাগু করলে কি হচ্ছে R1 R2 R3 লসাগু, যেহেতু তিনটে আলাদা আলাদা, তাহলে এখানে R1 এর সাথে R1 কেটে গিয়ে কি থাকবে R2 R3 প্লাস এখানে হবে R1 R3 প্লাস এখানে হবে R1 R2। বা দেখো আমরা এটা 1 বাই R না রেখে R ইকুয়াল টু যদি দেই তাহলে কি উল্টে যাবে, 1 বাই R কে ইনভার্স করে দিলে কি R শুধু, তাহলে উপরে যাচ্ছে R1 R2 R3 আর নিচে চলে আসতেছে এই টার্মটাকে আগে লিখে দিতে, এটা 1 আছে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 বা R1 R3 একটা লিখলেই হবে। তো দেখো এই প্রমাণটা তোমাদের এই বইয়ের ভিতরে করা আছে, এই পর্যন্ত লিখে প্রমাণিত করছে আর কি। এখানে লিখলেও হয়, তা একটু লসাগু করে রাখলে আরো ভালো আর কি। তো আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো, আসলে পরীক্ষায় লিখতে পারবা আশা করি। তো পরীক্ষায় আসলে এটা আসবে যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো, অথবা দেখাও যে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, তিনটা লোড বিশিষ্ট প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এটা হয়, অথবা এটা, এরকম যে কোনো একটা ফিগার আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষা একদম কাছাকাছি যেহেতু চলে আসছে, তখন একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, বাসায় বেশি সময় দাও, পড়াশোনায় বেশি সময় দাও, তাহলে তোমরা ভালো করতে পারবা। এখন দেখো আমরা বলছিলাম যে একটা ম্যাথ করে দেব, তো এইখানে একটা ছোট করে সার্কিট তুলে রাখছি আমি, দেখতে হয়তো তোমাদের সমস্যা হচ্ছে, আমি এই সার্কিটটাকে একটু বড় করে আর্ট করে দিচ্ছি। দেখো একটু বাঁকা তারা হচ্ছে, হবেই। এখন এই সার্কিটে সরবরাহ ভোল্টেজ দেয়া আছে 150, এখানে রেজিস্ট্যান্স আছে 5 ওহম, এখানে 10 ওহম, এখানে আছে 12 ওহম, এখানে 6 ওহম, আর এখানে 40 ওহম এবং এখানে আছে 60 ওহম। তবে মজার বিষয় হচ্ছে 60 ওহম এই পাশে লিখলাম, এইখানে এরকম একটা ক্রস চিহ্ন দেয়া আছে, শর্ট লাইন করে দেয়া আছে। তাহলে তোমাদের এখানে এই অঙ্কটা আমি চুজ করলাম এই জন্যই যে এটা একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, খেয়াল করো ব্যতিক্রমটা কি, এই যে একটা শর্ট লাইন করে দেয়া আছে, অর্থাৎ এই দুইটা লোডের মধ্যে একটা পরিবাহী দিয়ে সংযোগ করে দেয়া আছে। এরকম যদি থাকে তাহলে তোমাদের এটা বুঝতে হবে যে এই দুইটা রেজিস্ট্যান্স এই সার্কিটের কোনো কাজে আসবে না, কারণ এখানে শর্ট করা আছে। অর্থাৎ এই তারটা এখানে না এঁকে তুমি তো এখানেও আঁকাইতে পারো, যদিও একই তো কথা, কারেন্ট এখান থেকে গিয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, অথবা এটা কিন্তু একই জিনিস, যদি একটা শর্ট লাইন, এরকম একটা শর্ট লাইন আছে, হ্যাঁ, এরকম যদি শর্ট পথ থাকে একই সাথে যদি তার সাথে প্যারালালে রেজিস্ট্যান্স থাকে, তাহলে মনে রাখতে হবে যে কারেন্ট কখনোই সেই রেজিস্ট্যান্সের মধ্যে যাবে না।
অর্থাৎ এই পথে কোনো বাধা নাই। বাধাহীন পথ যদি পায় তাহলে কখনোই বাধা যে পথে আছে সেই পথে কারেন্ট যাবে না। এটা আমরা যখন গাড়ি ড্রাইভ করি বা যে কোনো জার্নিতে আমরা যদি 2-3টা রাস্তা থাকে, বিকল্প হয়ে থাকে, এবং আমরা যদি জানি যে এই রাস্তায় খুব বেশি জ্যাম আর এই রাস্তায় কোনো জ্যাম নাই এবং এই রাস্তাটা ভালো আর অন্য রাস্তাটা ভাঙা এবং জ্যামও বেশি, তাহলে সেই রাস্তায় কিন্তু আমরা কখনোই ঢুকবো না। কারেন্টও একই রকম। এইখানে কি অনেক বড় একটা রেজিস্ট্যান্স, 40 ওহমের রেজিস্ট্যান্স, এখানে 60 ওহমের রেজিস্ট্যান্স, অর্থাৎ এই পথগুলোয় বাধা আছে কিন্তু এই পথে কোনো বাধা নেই, যার জন্য করবে কি কারেন্ট ডিরেক্ট এই লাইন থেকে চলে আসবে। তো যদি এই লাইন থেকে চলে আসে তাহলে এই বাধাটা তো আর কারেন্ট মানে এই ওহম রেজিস্ট্যান্স দুইটা কারেন্টকে বাধা দিতে পারতেছে না, তার মানে এই রেজিস্ট্যান্স দুইটা কোনো কাজে আসবে না। ধরে নাও এই দুইটা নাই, এরকম যদি থাকে তাহলে ওই দুইটা বাদ দিয়ে হিসাব করলে আমাদের হবে। হ্যাঁ, তাহলে দেখো সার্কিটটা এরকম হয়ে আছে বাস্তবে। তাহলে এরকম যদি থাকে, তাহলে এখানে আছে 12 ওহম, এখানে আছে 6 ওহম, এই দুইটা শাখা কি পরস্পর প্যারালালে আছে, যেহেতু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। এই শাখাটাকে তুমি এখানেও আঁকাইতে পারো, তাহলে হয়তো বুঝতে অনেকের জন্য সুবিধা হবে। একইভাবে দেখো এটাও তার সাথে প্যারালালে আছে। তো এই 10, 12 এবং 6 তিনটা শাখা একবারে প্যারালালে আছে। তুমি যদি আগে যেভাবে দেখাইছিলাম আমি দুইটা গুণ ডিভাইডেড বাই দুইটার যোগ, অর্থাৎ 6 গুণন 12 ডিভাইডেড বাই 6 যোগ 12, এভাবে দিয়েও করতে পারো। অথবা তুমি তিনটাকে যদি এই তিনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একবারে যদি বের করতে চাও, ক্যালকুলেটরে তুমি এভাবে ইনভার্স প্লাস 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স এভাবে দিয়েও করতে পারো। আমি দেখাই দিচ্ছি, দেখো একদম ইজি। ক্যালকুলেটর অন করলা, একটা ব্র্যাকেট দিলা, তারপরে 10 এই যে ইনভার্স বাটন আছে দিলা, প্লাস 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল ইনভার্স ইকুয়াল চাপো। দেখো এটা চলে আসছে 2.86 ওহম। তাহলে এখানে দেখো এই তিনটা রেজিস্ট্যান্স আছে 2.86, এর সাথে এই 5 ওহম আছে কিভাবে, 5 ওহম আছে সিরিজে। তাহলে সিরিজ হলে সরাসরি রেজিস্ট্যান্স যোগ হয়, তাহলে এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে 5 প্লাস 2.86, তার মানে 7.86 ওহম। আশা করি তোমরা মোট রেজিস্ট্যান্স বের করাটা বুঝতে পারলা। এখন এখান থেকে যদি মোট কারেন্ট চাই তাহলে আমাদের ওহমের সূত্রে বসাতে হবে জাস্ট, অর্থাৎ I = V by R। তাহলে V দেয়া আছে দেখো 150 ডিভাইডেড বাই R পেলাম আমরা 7.86, তাহলে এটা কত আসবে, কারেন্ট আসবে দেখো এই সার্কিটের মোট কারেন্ট আসবে 19.08 অ্যাম্পিয়ার। তাহলে দেখো মোট রেজিস্ট্যান্স চাইলে এটা आंसर, মোট কারেন্ট চাইলে এটা आंसर। এখন যদি কোন শাখার কারেন্ট চাই তাহলে সেটা গতদিন যে নিয়মে দেখাইছিলাম তোমাদের কারেন্ট ডিভাইডার রুল দিয়ে সেভাবে করতে হবে, ওটা আর আজকে দেখালাম না। আর যদি কোন শাখার ভোল্টেজ চাই তাহলেও আমরা বলছি যে ভোল্টেজ ডিভাইডার রুল মনে থাকলে ভালো, অথবা ভোল্টেজ ডিভাইডার রুল না শিখলেও কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা ওই শাখার কারেন্ট বের করব। ওই শাখার কারেন্টটা বের করার পরে আমরা ওখানে এই তোমার V = IR এই সূত্র দিয়ে ওইখানে ভোল্টেজ বের করে নেব। যেমন ধরো এই 10 ওহম রেজিস্ট্যান্সের এখানে যদি ভোল্টেজ ড্রপ বের করতে বলে তাহলে আমরা কি করব, আগে এই শাখার কারেন্ট বের করব। এই শাখার কারেন্টটা কি রকম হবে দেখো আমি দেখাই দিচ্ছি, যদিও দিন দেখাইছি তারপর আজকে আবার দেখাই দিচ্ছি। এইখানের কারেন্ট বের করার ক্ষেত্রে আমরা বলছিলাম ধরো এটাকে আমরা ধরলাম I1, তাহলে I1 = হবে কি এই সার্কিটটা টোটাল সার্কিটের যে মোট কারেন্ট দেখো এখানে আছে 19.08 ইনটু আমরা বলছি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে এই ক্ষেত্রে এখন কারেন্ট যেহেতু এদিকে যাবে আর এই দুইটা শাখা মিলে একটা কারেন্ট ধরতে হবে, অর্থাৎ এইদিকে যে কারেন্টটা যাবে সেটা আমরা বের করব। বাকি এইদিকে যা যাবে দুইটা যদিও আলাদা আলাদা যাবে কিন্তু সেই দুইটা শাখার মিলে কত কারেন্ট যাবে সেটা আমাদের বের করতে হবে না, কিন্তু এই দুইটা শাখাকে একটা শাখা আমাদের কল্পনা করতে হবে। যদি দুইটা শাখাকে আমরা একটা শাখা ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্স আলাদা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 12 গুণন 6 ডিভাইডেড বাই 12 যোগ 6,
তাহলে এটা তোমরা যদি এই হাতে করতে পারো তো ভালো, না পারলে ক্যালকুলেটর দিয়ে এই করবো। আমরা এখন যেহেতু সবাই ক্যালকুলেটরে অভ্যস্ত, ক্যালকুলেটরই করে দেখাচ্ছি। দেখো এটা করলে আসতেছে 4 ওহম। তাহলে এখন এখানে আমার রেজিস্ট্যান্স 10 আর এই পাশে রেজিস্ট্যান্স আছে 4। তাহলে আমরা বলছি যে কোন শাখার কারেন্ট বের করতে হলে তার সূত্র হচ্ছে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে বিপরীত শাখা এই দুটো মিলে আসছে 4, এজন্য 4 ডিভাইডেড বাই দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এখানে আছে 10 আর এই পাশে আছে 4। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 19.08 ইনটু 4 ডিভাইডেড বাই 14, অর্থাৎ 10 যোগ 4। এটা করলে আমাদের কারেন্ট আসতেছে দেখো 5.45 অ্যাম্পিয়ার। এইটা একটা অ্যান্সার। এখন দেখো যদি এখানে ভোল্টেজ চাইতো তাহলে শুধু এই যে I1 এখানে, তাহলে আমরা ধরি এটা V1 বা V10 ওহম। হ্যাঁ, ধরো V10 ওহম অর্থাৎ 10 ওহমের ভোল্টেজ। তাহলে V10 ওহম হবে কি, V = IR এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে কারেন্ট 5.45 ইনটু এখানে রেজিস্ট্যান্স 10। তাহলে দেখো কত আসতেছে, আমি ক্যালকুলেটর যা আছে তার সাথে 10 গুণন করে দিলাম। তাহলে এটা আসবে 54.51। তুমি শুধু এইটুক করলে কিন্তু আসবে 54.50 আসবে আর কি, যেহেতু আমি পুরো সংখ্যাটা নিচ্ছি 51 আসছে। তো একই কথা, এটা সমস্যা নাই। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। তো এই ধরনের অঙ্কে আমি গতদিনও বলেছিলাম, আজকে আবার বলে দিচ্ছি যে সার্কিটের অঙ্কগুলো করার ক্ষেত্রে বা সার্কিট সমাধান করার ক্ষেত্রে প্রথমেই আমার দেখতে হবে যে মোট রেজিস্ট্যান্স কত। কারণ এই ধরনের সার্কিটে মোট রেজিস্ট্যান্স কত সেটা চায়। যদি সেটা না চায় তাহলে মোট কারেন্ট চায়, অথবা কোনো একটা শাখার কারেন্ট চায়। তো যাই চাক, তোমার মোট রেজিস্ট্যান্স কিন্তু লাগবেই। যখন তুমি সার্কিটের মোট কারেন্ট বের করতে যাবা অবশ্যই মোট রেজিস্ট্যান্স লাগবে, কারণ মোট কারেন্ট হবে কি মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। এজন্য সার্কিটের রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করাটাই বেশি ইম্পর্টেন্ট। এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে গেলে আমাদের সিরিজ প্যারালাল সংযোগটা ভালোভাবে বুঝতে হবে, যে কোথায় সিরিজ সংযোগ কোথায় প্যারালাল সংযোগ। সেটা যদি আমরা বুঝি তাহলে সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। সিরিজ হইলে সরাসরি যোগ হবে, প্যারালাল হইলে ইনভার্সলি যোগ হবে। শাখা দুইটা হোক তিনটা হোক, দুইটা শাখার ক্ষেত্রে আমরা বলছি যে দুইটার গুণফল বা দুইটার যোগফল দিয়ে করা যাচ্ছে। আর যদি একাধিক শাখা হয় তাহলে আমরা ইনভার্স দিয়ে ক্যালকুলেট করতে পারি, অথবা দুইটার ক্ষেত্রেও ইনভার্স দিয়ে করলে সমস্যা নাই, এক নিয়মে করাই ভালো। এখন দেখো সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের হিসাবটা যে করব সেটা গতদিন আমি বলছিলাম, আজকেও বলতেছি যে সোর্সের বিপরীত দিক থেকে আমি এই দিকে আস্তে আস্তে করে আসবো। হ্যাঁ, সোর্সের এই দিক থেকে আমি তাকাবো, সোর্সের বিপরীত দিক থেকে সোর্সের দিকে তাকিয়ে দেখবো যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল হয়। হ্যাঁ, এইভাবে ক্যালকুলেশন করে করে একদম এই সোর্সের কাছ পর্যন্ত এসে যে রেজিস্ট্যান্স হবে সেটাই হবে মোট রেজিস্ট্যান্স। আর এই অঙ্কটার ক্ষেত্রে যেটা আমরা বললাম যে এখানে একটা শর্ট লাইন ছিল, এরকম যদি শর্ট করা থাকে সেটা এরকম সোজা সমান্তরাল থাকুক বা এরকম ক্রস থাকুক, যেভাবেই থাকে, যদি কোনো জায়গায় শর্ট থাকে তাহলে সেই রেজিস্ট্যান্স হিসাবে আসবে না। তো এই ধরনের সার্কিট অনেক সময় দিয়ে থাকে, বিশেষ করে একটু উপরের ক্লাসে এই ধরনের এইগুলো দেয়। তো তোমরা এটা মনে রাখবা যে শর্ট সার্কিট দেওয়া থাকলে ওই রেজিস্ট্যান্সটা আমরা হিসেবে নেব না। তো যাই হোক, আজকে এই ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। একই দিনে আমি তোমাদের আরো একটা ক্লাস আপলোড করব, যেটা হবে পরের চ্যাপ্টার অর্থাৎ 6 চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও খুব ইম্পর্টেন্ট, এখানেও ম্যাথ আছে এবং এই ম্যাথগুলো একটা ম্যাথ আসে প্রায়। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।